দেখো, আজকে তোমাদের 201 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। আগের কোশ্চেনগুলো দেখতে হলে প্লেলিস্ট চেক করতে পারো। তো চলো 201 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। 201 নম্বর কোশ্চেনে বলেছে খাওয়ার সোডা হলো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো, খাওয়ার সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। তাহলে খাওয়ার সোডা হলো কি? সোডিয়াম বাইকার্বনেট। তারপর খাওয়ার জন্য ব্যবহৃত সামান্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম স্যালিসিলেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খাওয়ার জন্য ব্যবহৃত সামান্য লবণের রাসায়নিক নাম হচ্ছে, মনে রাখবে, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমরা খাওয়ার জন্য যে লবণ ব্যবহার করি তার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl। তাহলে খাওয়ার জন্য ব্যবহৃত সামান্য লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। তারপর দইয়ে মুখ্যত কি অ্যাসিড পাওয়া যায়? বেনজোইক, সাইট্রিক, ল্যাকটিক, ম্যালিক। দইয়ে মুখ্যত যে অ্যাসিড পাওয়া যায় সেটি মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড। তাহলে দইয়ে যে অ্যাসিড পাওয়া যায় সেটি কি? ল্যাকটিক অ্যাসিড। তারপর গাড়ির ব্যাটারিতে কি অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয় সেটি মনে রাখবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফারের সংকেত কি? H2SO4। তাহলে গাড়ির ব্যাটারিতে কি অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। তারপর প্লাস্টার অফ প্যারিস এর সংকেত হলো CaSO4 2H2O, CaSO4 হাফ H2O, CaNO3 Ca3PO4 2। তো দেখো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে CaSO4 হাফ H2O। এখানে প্লাস্টার অফ প্যারিসের সংকেত হবে CaSO4 হাফ H2O। তো দেখো, যেখানে হাফ থাকবে H2তে সেটা হবে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। আবার অনেক সময় এই সংকেতটা এইভাবে দিতে পারে 2CaSO4H2O। তো এটাও প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তাহলে প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? CaSO4 হাফ H2O, বা এই 2টা এদিক চলে আসবে, 2CaSO4 আর H2O। তো এই দুটোই হবে। দেখো, 206 নম্বর কোশ্চেন হচ্ছে কৌষ্টিক সোডার সংকেত হলো NaNO3, NaCl, NaOH, NaNO4। তো দেখো, কৌষ্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। NaOH এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH এর রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কৌষ্টিক সোডার সংকেত হলো NaOH। তারপর বর্ষার জলে pH এর মান কত হলে তাকে অম্লীয় বর্ষা হিসাবে মানা হয়? 5.6-এর কম, 7-এর বেশি, 6.2 থেকে 6.9, 8.2 থেকে 12। তো দেখো, প্রথমত 7-এর বেশি আর 8.2 থেকে 12 হলে এটা তো ক্ষার পরিণত হচ্ছে, তাহলে এই দুটো হবে না। এক হতে পারে 5.6-এর কম অথবা 6.2 থেকে 6.9।
তো মনে রাখবে বর্ষার জলে পিএইচের মান যেটা অম্লীয় বর্ষা হিসাবে পরিগণিত হবে সেটা হচ্ছে 5.6 কম হলে। তাহলে অ্যান্সার হবে কি 5.6 কম হলে সেটি অম্লীয় বর্ষা হিসাবে মানা হবে। তারপর নিম্নের মধ্যে বেকিং সোডা কোনটি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো নিম্নের মধ্যে বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং সোডা বলা হয়। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। আর বেকিং সোডা কি? সোডিয়াম বাইকার্বনেট। তারপর প্রত্যেকটি অ্যাসিড জলে মিশে প্রদান করে OH- আয়ন, H+ আয়ন, ইলেকট্রন, নিউট্রন। তো মনে রাখবে প্রত্যেকটি অ্যাসিড জলে মিশে প্রদান করে H+ আয়ন। H+ আয়ন হলে অর্থাৎ প্রত্যেকটি অ্যাসিড জলে মিশে H+ আয়ন প্রদান করে। তারপর নীল লিটমাসকে লাল করে অ্যাসিড, ছাই, ক্ষার, লবণ। তো দেখো এখানে ছাই আর লবণ তো হবে না, অ্যাসিড আর ক্ষারের মধ্যে কনফিউশন হতে পারে। তো দেখো এইটা একটু মনে করে রাখবে যে লাল হচ্ছে, আর লাল কী কারণে হয়? অ্যাসিড যদি গায়ে পড়ে তাহলে জ্বলন হয় বা পুড়ে যায়, তার জন্য চোখ মুখ লাল হয়ে যায়। তো এইভাবে মনে রাখার ক্ষেত্রে এটা বলছি যে লাল হচ্ছে সেটা কিসের জন্য? অ্যাসিডের জন্য। তো এইভাবে মনে রাখতে পারো। যখন নীল লিটমাসকে লালে পরিণত করবে তখন সেটা কি করবে? অ্যাসিড। আবার যখন লাল লিটমাসকে নীলে পরিণত করবে তখন সেক্ষেত্রে কী হবে? ক্ষার। তাহলে নীল লিটমাসকে লালে পরিণত করে কি? অ্যাসিড। দেখো 211 নম্বর কোশ্চেন, রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো MgO, MgH2, MgOH2, MgOH। তো রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো, মনে রাখবে, MgOH2। মিল্ক অফ ম্যাগনেসিয়া MgOH2কে বলা হয়। তো দেখো যাদের ক্ষেত্রে গ্যাসের অসুবিধা তারা মিল্ক অফ ম্যাগনেসিয়া খেলে গ্যাসের ক্ষেত্রে এটি খুব উপকারী, অর্থাৎ খাবার হজমের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো MgOH2। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে? CO2, CO, SO2, CH4। তো দেখো অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে সেটি হচ্ছে SO2। দেখো SO2 বাদেও মনে রাখবে NO2ও অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে। দেখো SO2 থেকে SO2 জলের সাথে বিক্রিয়া করে H2SO4 সালফুরিক অ্যাসিড উৎপন্ন করে, এবং NO2 জলের সাথে বিক্রিয়া করে HNO3 উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে অ্যাসিড বৃষ্টির কারণ কি? SO2 আর NO2। তারপর বিরঞ্জক চূর্ণ হলো CaOCl, CaOCl2, CaOCl3, CaOCl4। তো দেখো বিরঞ্জক চূর্ণ হচ্ছে, মনে রাখবে, CaOCl2। CaOCl2কে বিরঞ্জক চূর্ণ বলে। একে ব্লিচিং পাউডারও বলা হয়। তাহলে বিরঞ্জক চূর্ণ হচ্ছে CaOCl2। এবার দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট,
ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। তো আমরা এক্ষুনি দেখলাম যে ব্লিচিং পাউডার সংকেত কি, CaO Cl2। তাহলে ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি হবে? সিএতে ক্যালসিয়াম, আর Cl2 থাকলে ক্লোরাইড, আর ও থাকলে কি অক্সি, তাহলে কি ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড। তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড। তারপর চুনা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট। তো দেখো চুনা পাথরের রাসায়নিক নাম হবে ক্যালসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CaCO3। তাহলে চুনা পাথরের রাসায়নিক নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। দেখো এখানে বলেছে সোডা লাইম কিসের মিশ্রণ? KOH প্লাস CaO, NaOH প্লাস CaO, Na2CO3 প্লাস CaO, CaCO3 প্লাস NaOH। তো মনে রাখবে সোডা লাইম হচ্ছে মিশ্রণ হচ্ছে NaOH ও CaO এর মিশ্রণ, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তা সোডা লাইম কিসের মিশ্রণ? NaOH ও CaOর মিশ্রণকে সোডা লাইম বলে। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোন যৌগিক অ্যাসিড এবং ক্ষার দুটি ব্যবহার দর্শায়? Al2O3, Na2 ও CO2 KOH। তো নিম্নলিখিতদের মধ্যে যে যৌগিকটি অ্যাসিড এবং ক্ষার দুটি ব্যবহার দর্শায় সেটা হচ্ছে Al2O3। Al2O3 অ্যাসিড এবং ক্ষার দুটি ব্যবহার দর্শায়। তো আর একটা মনে রাখতে পারো ZNO অ্যাসিড ও ক্ষার দুটি ব্যবহার দর্শায়। তারপর খাওয়ার সোডা হলো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো মনে রাখবে খাওয়ার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটকে খাওয়ার সোডা বলা হয়। তারপর লুমেন কিসের একক? বল, তরঙ্গদৈর্ঘ্য, জ্যোতির্ফ্লাক্স, নান। তো মনে রাখবে লুমেন হচ্ছে জ্যোতির্ফ্লাক্সের একক। লুমেন কিসের একক? জ্যোতির্ফ্লাক্সের একক হচ্ছে লুমেন। তারপর গাড়ির গতি জানার জন্য কি সাহায্য করে? স্পিডোমিটার, ভোল্টিমিটার, হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার। তো মনে রাখবে গাড়ির গতি জানার জন্য যেটি সাহায্য করে সেটি হচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটারের সাহায্যে গাড়ির গতি মাপা হয়। দেখো 221 নম্বর কোশ্চেন, দুধের ঘনত্ব নির্ধারণ করা হয় হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার। তো মনে রাখবে দুধের ঘনত্ব নির্ধারণ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। তাহলে দুধের ঘনত্ব নির্ধারণ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। তারপর প্রদীপ্তি মাপার জন্য নিম্নলিখিতদের মধ্যে কিসের প্রয়োজন হয়? মিলিভোল্টমিটার, পিএইচ মিটার, লাক্স মিটার, নান। প্রদীপ্তি মাপার জন্য মনে রাখবে লাক্স মিটারের প্রয়োজন হয়। তাহলে প্রদীপ্তি মাপার জন্য কার প্রয়োজন হয়? লাক্স মিটার। তারপর জলের মধ্যে থাকা বস্তু জানার জন্য কি যন্ত্রের প্রয়োগ করা হয়? তো জলের মধ্যে থাকা বস্তু জানার জন্য লেজার, রাডার, সোনার বা স্কুবা যন্ত্রের প্রয়োগ করা হয়। তো জলের মধ্যে থাকা বস্তুর জন্য যে যন্ত্রের প্রয়োগ করা হয় সেটি হচ্ছে সোনার যন্ত্রের প্রয়োগ করা হয়। তারপর গাড়ির দূরত্ব মাপার জন্য কোন উপকরণের ব্যবহার করা হয়? স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, অ্যামমিটার। তো মনে রাখবে গাড়ির দূরত্ব মাপার জন্য যে উপকরণের ব্যবহার করা হয় সেটি হচ্ছে
ওডোমিটার। ওডোমিটার সাহায্যে তাহলে কি গাড়ির দূরত্ব মাপা হয়। তারপর 1 ATM সমান কত? 1.01 ইন্টু 10⁵ পাস্কেল, 10.1 ইন্টু 10⁵ পাস্কেল, 1.01 ইন্টু 10⁶ পাস্কেল, 10.1 ইন্টু 10⁶ পাস্কেল। তো মনে রাখবে 1 ATM সমান 1.01 ইন্টু 10⁵ পাস্কেল, অর্থাৎ এটা হবে অ্যান্সার। তাহলে 1 ATM সমান কি 1.01 ইন্টু 10⁵ পাস্কেল। দেখো এখানে বলেছে 1 নিউটন সমান কত? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড, 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড স্কোয়ার। তো এখানে তোমরা সকলে জানো নিউটনটা অ্যাকচুয়ালি কি বলের একক, আর বলের ক্ষেত্রে সূত্রের সমীকরণটা হচ্ছে F সমান ma। m এর SI একক হচ্ছে কেজি এবং a অর্থাৎ ত্বরণের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় আছে সেটা দেখতে হবে। তো সেটা এখানে আছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে -2 মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 নিউটন সমান তাহলে কী হবে? এই বিটা অ্যান্সার হবে। তাহলে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার, কুলম্ব, জুল, ওয়াট। তড়িৎ প্রবাহের এসআই একক মনে রাখবে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর জাহাজে কি মাপার জন্য ইকো লোকেশনের প্রয়োগ করা হয়? সমুদ্রে বনস্পতির সংঘনতা, মাছের সংঘনতা, জলের গভীরতা, নান। তো দেখো জাহাজে ইকো লোকেশনের প্রয়োগ করা হয় মনে রাখবে জলের গভীরতা মাপার জন্য। তাহলে জাহাজে ইকো লোকেশনের প্রয়োগ করা হয় জলের গভীরতা মাপার জন্য। তারপর কোন যন্ত্র সমুদ্রস্তর থেকে উপরে থাকা বস্তুকে দেখার জন্য পনডুবিতে প্রয়োগ করা হয়? পাইরোমিটার, এপি, ডিওস্কোপ, পেরিস্কোপ, ওডোমিটার। তাহলে সমুদ্রস্তর থেকে উপরে থাকা বস্তুকে দেখার জন্য পনডুবিতে প্রয়োগ করা হয় মনে রাখবে পেরিস্কোপ যন্ত্র। তাহলে পেরিস্কোপ যন্ত্র প্রয়োগ করা হয়। তারপর বিভব প্রভেদ মাপার জন্য কোন যন্ত্রের প্রয়োগ করা হয়? অ্যামমিটার, অল্টিমিটার, হাইড্রোমিটার, ভোল্টামিটার। তো মনে রাখবে বিভব প্রভেদ মাপার জন্য যে যন্ত্রের প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ভোল্টামিটার। তাহলে ভোল্টামিটারের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। দেখো এখানে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কোন দুটি ভৌত রাশির একক একই? চাপ এবং বল, বল এবং কার্য, বল এবং গতি, বল এবং ভার। তো মনে রাখবে যে দুটির ভৌত রাশির একক একই সেটি হচ্ছে বল এবং ভার। বল এবং ভারের ভৌত রাশির এককটা একই। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোন দুটির একক সমান নয়? দ্রুতি এবং বেগ, বল এবং চাপ, দূরত্ব এবং সরণ, নান। তো এখানে বলেছে যে নিম্নলিখিতদের মধ্যে কোন দুটির একক সমান নয়, তার মানে এককটা সমান নয়। তাহলে দেখো এখানে বল এবং চাপ এই দুটির একক সমান নয়।
তারপর রোধের এসআই একক হলো কুলম্ব, ওহম, জুল, নিউটন। তাহলে রোধের এসআই একক হচ্ছে, মনে রাখবে, ওহম। রোধের এসআই একক কি? ওহম। তারপর নিম্নলিখিতদের মধ্যে কোনটির একক নেই? ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, সরণ, চাপ। তো নিম্নলিখিতর মধ্যে যেটির একক নেই সেটি হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। মনে রাখবে, আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। তারপর শক্তির এসআই একক ওয়াট, আর্ক, কিলোওয়াট, জুল। শক্তির এসআই একক হচ্ছে, মনে রাখবে, ওয়াট। ওয়াট হচ্ছে শক্তির এসআই একক। দেখো এখানে বলেছে তরল পদার্থের ঘনত্ব মাপার জন্য কিসের প্রয়োগ করা হয়? অ্যামমিটার, হাইড্রোমিটার, অল্টিমিটার, ফ্যাথোমিটার। তো তরল পদার্থের ঘনত্ব মাপার জন্য যে উপকরণের প্রয়োগ করা হয় বা যে যন্ত্রের প্রয়োগ করা হয় সেটি হচ্ছে হাইড্রোমিটার। তাহলে হাইড্রোমিটারের সাহায্যে তরল পদার্থের ঘনত্ব মাপা হয়। তারপর নিম্নের মধ্যে কোনটি তাপমাত্রার এসআই একক? ডিগ্রি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তো নিম্নের মধ্যে তাপমাত্রার এসআই একক হচ্ছে, মনে রাখবে, কেলভিন। কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই একক। তারপর ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ, আরএনএ, কার্বোহাইড্রেট, লিপিড। তো ক্রোমোজোম গঠিত হয়, মনে রাখবে, ডিএনএ দিয়ে। অর্থাৎ ডিএনএর মধ্যে ক্রোমোজোম থাকে। তারপর ডিএনএতে কোন নাইট্রোজেন ক্ষারক অনুপস্থিত থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিল। ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন ক্ষারক অনুপস্থিত থাকে সেটি হচ্ছে ইউরাসিল। ইউরাসিল ডিএনএর মধ্যে অনুপস্থিত থাকে। তারপর কোষের খোঁজ কে করেন? রবার্ট হুক, উইলিয়াম হার্ভ, বনার্ড, লুই পাস্তুর। তো মনে রাখবে, কোষের খোঁজ করেন হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে কোষের খোঁজ করেন। দেখো এখানে বলেছে নিম্নের মধ্যে কোনটি অকোষীয় জীব? জীবাণু, বিষাণু, শৈবাল, কবক। জীবাণু বলতে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালগি, ফাঙ্গাই। তো নিম্নের মধ্যে কোনটি অকোষীয় জীব? তো মনে রাখবে, অকোষীয় জীব হচ্ছে বিষাণু বা ভাইরাস। ভাইরাস হচ্ছে অকোষীয় জীব। তারপর কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম। তো কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ হয় সেটি হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ ঘটে। তারপর বাস্তবিক কেন্দ্রক কার মধ্যে অনুপস্থিত থাকে? জীবাণু, সবুজ শৈবাল, কবক, লাইকেন। তো মনে রাখবে, বাস্তবিক কেন্দ্রক যার মধ্যে অনুপস্থিত থাকে সেটি হচ্ছে জীবাণু। জীবাণুর মধ্যে বাস্তবিক কেন্দ্রক অনুপস্থিত থাকে। তারপর কোষের মধ্যে জৈবিক ক্রিয়ার জন্য শক্তিপ্রাপ্ত হয় এটিপি, এডিপি, এএমপি, ভিটামিন। কোষের মধ্যে জৈবিক ক্রিয়ার জন্য শক্তিপ্রাপ্ত হয় সেটি হচ্ছে এটিপি। তারপর এমন কোষের নাম করো যার মধ্যে সালোক সংশ্লেষ হয়? লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, নান। তো এমন কোষের নাম হচ্ছে যার মধ্যে সালোক সংশ্লেষ হয় সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষ ঘটে। 246 নম্বর প্রশ্ন বলেছে কোষের মধ্যে কোন অঙ্গ প্রোটিন সংশ্লেষে সামিল হয়? রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোফিল। তো কোষের মধ্যে যে অঙ্গ প্রোটিন সংশ্লেষে সামিল হয় সেটি হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষে সামিল হয়। তারপর মানব কোষের মধ্যে থাকে 44 ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম,
46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। তো মানব কোষের মধ্যে থাকে, মনে রাখবে, 46টি ক্রোমোজোম। তারপর রাইবোজোম থাকে ডিএনএ, আরএনএ, প্রোটিন, নান। তো এটা মনে রাখবে, রাইবোজোম থাকে সাধারণত আরএনএতে, রাইবোজোম আরএনএতে থাকে। তারপর কোষের শক্তিঘর কাকে বলে? কেন্দ্রক, রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। তো কোষের শক্তিঘর বলা হয়, মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। তারপর কেরেস চক্র সাধারণত হয় কেন্দ্রকে, মাইটোকন্ড্রিয়ায়, গলগি বডি, নান। তো কেরেস চক্র সাধারণত হয়, মনে রাখবে, মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় কেরেস চক্র হয়।